দেখছেন জেলার সারাদিন। আমি জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে খুন করে দেহ ট্যাঙ্কের নিচে পাঁচিল তুলে গেঁথে দেওয়া হয়। নিমতা এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানির দেহ। ঘটনায় গ্রেপ্তার মূল পান্ডা অনির্বাণ গুপ্তা এবং সহযোগী সুমন দাস। মার্চ থেকে নিখোঁজ ছিলেন ভবানীপুরের বাসিন্দা ব্যবসায়ী ভব্য লাখানি। খোঁজ না মেলায় বালিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন ব্যবসায়ীর স্ত্রী। তদন্ত নামে কলকাতা এবং নিমতা থানার পুলিশ। লাখানির পরিচিত ব্যবসায়ী অনির্বাণ গুপ্ত এবং তার অধীনে কাজ করা ওষুধ সাপ্লায়ার সুমন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অনির্বাণকে জেরা করে পুলিশ জানতে পারে তারই নিমতার বাড়িতে খুন করে ট্যাঙ্কের চারিদিকে দেওয়াল তুলে গেঁথে দেওয়া হয় ভব্য লাখানির মৃতদেহ। পুলিশের জেরায় উঠে আসে অনির্বাণ গুপ্তর প্রতারণার শিকার হন লাখানি। অনির্বাণের কাছে প্রতারণার টাকা ফেরত চাইতে থাকেন লাখানি, কিন্তু অন্যরকম পরিকল্পনা ছিল অনির্বাণের। পিটিয়ে খুন করার জন্য ব্যাট উইকেট কেনা হয়, জলের ট্যাঙ্কের নিচে জায়গা করা হয় মৃতদেহ গেঁথে ফেলার জন্য। এরপর প্ল্যান মাফিকই 11 তারিখ লাখানিকে নিমতায় ডেকে পাঠায় অনির্বাণ গুপ্ত। লাখানি ভাবেন টাকা শোধ দেওয়ার জন্য অনির্বাণ তাকে ডাকছে, কিন্তু দেখা করতে গেলে নিমতার বাড়িতে জোর করে লাখানিকে দিয়ে টাকা ফেরত পাওয়ার ইমেল লেখায় অনির্বাণ। তারপরে লাখানিকে উইকেটের বাড়ি মেরে খুন করা হয়। এরপর সুমন দাসকে ওষুধ সাপ্লাইয়ের নাম করে ডেকে পাঠায় অনির্বাণ। পরে সে এলে তাকে নিয়ে মৃতদেহ ট্যাঙ্কারের নিচে পাঁচিল তুলে গেঁথে ফেলা হয়। তবে কাজের কাজ কিছুই হয়নি। ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে और তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়। প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল, সেটাই প্রাইমারিলি মনে হয়। ফোন ট্র্যাক করে সুমনকে ধরে পুলিশ। তার আগেই অনির্বাণকেও ধরা হয়, কিন্তু পুলিশকে বারবার মিথ্যা কথা বলতে থাকে ধৃত অনির্বাণ। পুলিশের জেরায় প্রথমে নতি স্বীকার করেন সুমন। সুমনের সঙ্গে মুখোমুখি জেরায় অবশেষে হার মানে অনির্বাণ। নিজের মুখেই ঘটনার কথা জানায় পুলিশকে, হদিশ দেয় মৃতদেহের। পুলিশ নিমতায় গিয়ে লাখানির দেহ উদ্ধার করেছে। কলকাতা টিভি। নজর রাখবো যে খবরের দিকে, বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান এমনটাই জানা যাচ্ছে এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের এবং মামলার শুনানি আগামী 10 তারিখ। এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে নজর রেখেছিলাম যে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করলো রাজ্য। বৃহস্পতিবার নবান্ন অভিযান, সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানে নামবেন তারা এবং এই মামলা যে আদালত পর্যন্ত জলগড়া এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানায় রাজ্য। বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান, আপনাদের যে খবরের আপডেট দিচ্ছিলাম, বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। শুনানি আগামী কাল বেলা 10:30টায়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কোঅর্ডিনেশন কমিটির মামলায় নোটিশ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিলের স্থান পরিবর্তন করতে চায় রাজ্য। মিছিল হোক লঞ্চঘাট থেকে হাওড়া ময়দান পর্যন্ত এবং আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। নবান্ন বাসস্ট্যান্ড কর্মসূচির অনুমোদন নয়। অন্যদিকে দিলীপ ঘোষকে কটাক্ষ জুন মালিয়ার। তিনি যেমনটা জানাচ্ছেন, দিলীপ ঘোষের বক্তব্য সিরিয়াসলি নিচ্ছি না এবং যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দিলীপ ঘোষের নাম নেই। লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে এবং তৃণমূলের এবং বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে, তবে সেই প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করলেন জুন মালিয়া। তিনি যেমনটা বলছেন, দিলীপ ঘোষকে সিরিয়াসলি নিচ্ছি না, প্রথম তালিকায় দিলীপ দার নাম বেরোয়নি, রেগে আছেন, এমনটাই মন্তব্য করেছেন জুন মালিয়া। যুদ্ধক্ষেত্রে লড়াই হবে, খেলা হবে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছে তৃণমূল, প্রচারে নেমে পড়েছে তৃণমূল এবং যেখানে বিজেপির প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম নেই সেখানে দিলীপ ঘোষকে সিরিয়াসলি নিচ্ছি না বলে মন্তব্য করেছেন তিনি।
দিলীপ ঘোষের মন্তব্যকে সিরিয়াসলি নিচ্ছি না। প্রতিনিধি সন্দীপ দাস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কি জানা যাচ্ছে ঠিক বিস্তারিত জানতে চাইবো। জয়িতা, যেটা দেখা যাচ্ছে যে গতকাল যখন দিলীপ ঘোষ এখানে একটি স্ট্রিট কর্নার করে, তখন তৃণমূলের কিছু বাইক বাহিনী ওটা দিয়ে যায়, রাস্তা দিয়ে যায় সেই স্ট্রিট কর্নার সামনে দিয়ে, এবং সেখানে ধ্বনি ওঠে যে চোর চোর বলে তৃণমূলের লোকরা বলতে থাকে দিলীপ ঘোষকে, এবং পাল্টা দিলীপ ঘোষের লোকেরাও বলতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আজকে দিলীপ ঘোষ যেমন সকালে বলেছিলেন যে জুন মালিয়া দেখতে, গতকালই বলেছিলেন জুন মালিয়া দেখতে সুন্দর, কিন্তু ও ভোটে সেরকম কাজ করতে পারে না, তাই ভোট পাবে না। দেখতে সুন্দর হলেও কাজে সুন্দর নয়। পাল্টা আজকে যখন জুন মালিয়াকে সেই কথা বলা হয়, তখন জুন মালিয়া বলেছেন যে প্রথম লিস্টে যখন বিজেপি প্রথম লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে যখন দিলীপ দার নাম নেই, এবং দ্বিতীয় লিস্ট বেরোবে, কবে বেরোবে তাও ঠিক নেই, তাই দিলীপ দা একটু চাপে আছেন, তাই আজকে এরকম ভাবে বলছেন। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জীব। জুন মালিয়া এই প্রসঙ্গে কি মন্তব্য করেছেন শোনাবো। এটা আমি খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। আসলে আমার মনে হয় যে দিলীপ দার একটা ক্ষোভ বা রাগ হয়েই আছে ভেতরে ভেতরে, কারণ এই লিস্টে তো ওনার নাম বেরোয়নি, বি লিস্টেও নাম কবে বেরোবে জানি না, বি লিস্ট কবে বার করবে। তো একটা তো মানে উনি মানসিক চাপে আছেনই, কিন্তু এইটুকুই বলবো যে মেদিনীপুরে আবেগ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্পেশালি আমার এই শহরে, আমার নিজের এলাকাতে তো একটু ছেলে মেয়েরা সবাই খুব উচ্ছ্বসিত, ওয়ার্কার্সরা উচ্ছ্বসিত, এক্সাইটমেন্ট আছে। দিলীপ দাকে বলবো যে দিলীপ দা অতটা মাইন্ড করলে চলবে না। এটা যুদ্ধক্ষেত্র, লড়াই হবে, খেলা হবে, হাসি হবে, কান্না হবে, রাগ হবে, সবকিছুই হবে। এবং একটা অভিযোগ করা হচ্ছে কালকে ভাদুতলায় যখন যুবহাটটা করে তখন সেখানে মিছিল করে তৃণমূল, এবং মেদিনীপুরে যখন যুবহাটটা করে আমাদের তো ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে গেছে, তো এবার তো মিছিল মিটিং সবই বেরোবে। আর এরকমও হবে যে এক এক সময় হয়তো দেখা গেল যে আমি যদি কোথাও যাই হয়তো দেখা যাবে যে ওদের কোনো মিছিল বেরোচ্ছে বা কিছু। আর আমার মনে হয় না এগুলো সামান্য ব্যাপার, এইসব নিয়ে রিয়াক্ট করা উচিত না। তবে ঠিক আছে। অনুব্রতহীন বীরভূমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। ভোট প্রচারের ফাঁকে কলকাতা টিভির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে ভোটে জয়লাভ, খোলামেলা আলোচনায় উঠে এলো সবকিছুই। কেষ্টহীন বীরভূমে আজও সমান প্রাসঙ্গে কেষ্টমণ্ডল। লোকসভার প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন বোলপুরের প্রার্থী অসিত মাল। ভোটের দামামা বাজার আগেই আমাদের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বোলপুরে ভোটে জিততে আজও অনুব্রত মণ্ডলই ভরসা তৃণমূলের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন। সুতরাং বীরভূম জেলার যারা অনুব্রত মণ্ডল মহাশয়ের টিম আছে, সৈনিক আছে, তারা যুদ্ধ অবতীর্ণ করেছে, মাঠে ময়দানে নেমে পড়েছে। বিগত যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে আমরা ছাড়িয়ে যাব। বিগত ইতিহাস বলতে বিগত যে রেকর্ড মার্জিনে বীরভূম জেলা লোকসভা কেন্দ্র জিতেছে তৃণমূল কংগ্রেস, তার থেকেও আরও অনেক বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে আমরা পরাস্ত করব। নাগরিকত্ব সংশোধনী আইনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাগিয়ে দিলেন কাজল। এই ষড়যন্ত্রের উত্তর বাংলার মানুষ ব্যালট পেপারেই দেবে বলে দাবি তার। সব ধরনের ডকুমেন্টস আছে, এরপরও আমরা নাগরিক কেন নয় এই প্রশ্ন আমার ওনাদের কাছে থাকলো। আর নাগরিকত্ব আগে থেকে আমরা পেয়ে বসে আছি, আবার নতুন করে নাগরিকত্ব দিয়ে একটা বিভাজনের রাজনীতি, একটা জাতিগত ভেদাভেদ তৈরি করার সৃষ্টি যে চক্রান্ত চলছে সেটা মিথ্যা প্রমাণিত হবে। আর বাংলায় এসব চলবে না। বাংলা মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ। বিভিন্ন সময়ে জেলা তৃণমূলের কোর কমিটির সঙ্গে কাজল শেখের দ্বন্দ্বের খবর সামনে এসেছে। যদিও ভোটের মুখে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে দাবি করে কোন্দলের প্রসঙ্গ ওড়ালেন কাজল শেখ। কাজল শেখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নির্ভীক সৈনিক। এই দলটা করতে গিয়ে আমি আমার পরিবারের দুজনকে হারিয়েছি, দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলার জালে আমাকে আবদ্ধ করা হয়েছিল। একের পর এক সেই মহামান্য আদালত আমাকে পরিত্রাণ দিয়েছে। দীর্ঘদিন গৃহহীন হয়েছিলাম, তবুও দলটা ছাড়িনি।
স্বভাবতই দলের সৈনিক হয়ে সততার পথে নিষ্ঠার পথে হাঁটব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় রেখে আদর্শকে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করাটাই হচ্ছে আমার ধর্ম। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত বিজেপি শিবির। সদ্যই প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়েছে পোস্টারও। বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নাম আগে শোনেননি বলে দাবি কাজল শেখের। বিজেপি নিয়ে যতটা কথা বলবো ততটাই টিআরপি ওদের বাড়বে বলে আমি মনে করি। প্রিয়া সাহা যে নামটা আপনার কাছ থেকে শুনলাম, এর নামটা জীবনে কোনদিন শুনে প্রথম শুনলাম। ইনি নাকি এর আগেও কোথাও দাঁড়িয়েছিলেন, দুবার হেরেছেন, এবারও হারবেন সেটা সুনিশ্চিত আছে। বোলপুর আর বীরভূম এই দুটি বিধানসভা নিয়ে বীরভূম লোকসভা। বোলপুরের প্রার্থী অসিত মাল এবং বীরভূমের প্রার্থী শতাব্দী রায়ের ভোটে জয় পাওয়া নিয়ে নিশ্চিত কাজল শেখ। কত বেশি ভোটে জেতেন তারা, সেদিকেই তাকিয়ে বীরভূমের রাজনৈতিক শিবির। বোলপুর থেকে মনাবীর বংশের রিপোর্ট, কলকাতা টিভি। প্রথম দফার প্রার্থী ঘোষণার পর থেকে অস্বস্তিতে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ দলীয় কন্দলে মাথাচাড়া দিচ্ছে। কোথাও প্রার্থীর বিরুদ্ধে বিক্ষুব্ধ সাংসদ, কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। দলের একাংশের ক্ষোভ জমছে, কোথাও আদি নব্য দ্বন্দ্ব, কোথাও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে প্রথম প্রার্থী ঘোষণা করে বিজেপি। তবে প্রথম দফায় রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরের একাংশে। বিড়ম্বনায় বিজেপি। লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, প্রিয়া সাহা, অভিজিৎ গাঙ্গুলি, মনোজ টিগ্গা সহ বিজেপি প্রার্থীদের নিয়ে ক্ষোভের তালিকা দীর্ঘ। কোথাও বহিরাগত, কোথাও আদি নব্য দ্বন্দ্ব। বিড়ম্বনা বেড়েছে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়ে প্রার্থী হওয়ায়। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব মুকুটমণি। ক্ষুব্ধ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক জন বার্লাও। তাকে টিকিট না দিয়ে এবার আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট না পেয়ে মনোজের বিরুদ্ধে কার্যত প্রকাশ্যেই যুদ্ধ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা পেয়ে মনোজের পাশেই বার্লা। হুগলি লোকসভা কেন্দ্রেও অস্বস্তিতে বিজেপি। প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পোস্টার পড়ল চন্দননগরে। পোস্টারে লেখা, মোদিজি আমাদের বাঁচান। পোস্টারে লেখা, 5 বছর লকেট এলাকায় আসেননি, মাঝে মাঝে তিনি কর্মীদের ধমকও দেন। পোস্টার দেখে ক্ষুব্ধ বিজেপির মন্ডল সভাপতিরা, নিশানায় তৃণমূল। অবশ্য পোস্টারের দায় স্বীকার করেনি তৃণমূল। পোস্টারের নেপথ্যে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে তৃণমূল। বোলপুরে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা, কিন্তু তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ বিজেপির নেতা কর্মীদের একাংশ। প্রিয়া সাহা দূর হটো, প্রিয়া সাহাকে মানছি না, মানব না। পোস্টারে 6 লাভ কিরণাহার। বাঁকুড়ায় সুভাষ সরকার, সৌমিত্র খাঁকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। দলের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে আটকে রেখে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। মোদীর বঙ্গ সফরের দিনও সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা। একটি অডিও ক্লিপে খোদ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। নীলাদ্রির অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। এখানেই শেষ নয়, দলের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ভোটের মুখে বড় বড় নেতারা বলেন কর্মীরাই আসল সম্পদ, কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। প্রার্থী নিয়ে কর্মীদের ক্ষোভের মধ্যে তার দল বিরোধী মন্তব্যে বিপাকে বোলপুর বিজেপি। বাতাসে পারদ চড়ছে, ভোটের উত্তাপও বাড়ছে। ইতিমধ্যেই তৃণমূলের লাগাতার কটাক্ষ আক্রমণের মুখে লোকসভা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সতর্ক থাকতেই হবে বিজেপিকে। কলকাতা টিভি। ভোটে টিকিট মেলেনি, তাই দলের উপরে অভিমান বাবুন বন্দ্যোপাধ্যায়ের। ভাইয়ের কাজে ক্ষুব্ধ মমতার কড়া পদক্ষেপ। ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুন বন্দ্যোপাধ্যায়কে ভাই বলে পরিচয় দিতে অস্বীকার মমতার।
আপনাদের জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন এবং যেমনটা দেখা গিয়েছে যে প্রার্থী তালিকা ঘোষণার পরে কিন্তু নাম আসেনি, সেই প্রার্থী তালিকায় নাম নেই বাবুন বন্দ্যোপাধ্যায়, তারপরে খুব উগরে দিয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা জানিয়েছেন যে নির্দল প্রার্থী হিসেবে তিনি দাঁড়াবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন, তার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন, মেডিসিনের দোকান ছিল, পরিবার মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে, আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম। ভাইকে নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপরে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ভাইকে নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি যেমনটা বলেছেন তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন। তারপরে কি মন্তব্য করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায় শুনুন। ফেসবুকটা একটু দেখে নাও। আর দ্বিতীয় ব্যাপার, দিদি যতই বকুক মারুক, ঝাঁটুক মারুক, যা কিছু করুক, আমি মমতা ব্যানার্জির সঙ্গেই আছি। না, আমার বাবা মা মরে যাওয়ার পরে দিদি আমার অভিভাবক। মানে এই পরিস্থিতি বলুন না, কেন সৃষ্টি হলো? কি হলো? এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো? যাই হোক, পরিস্থিতি মাঝে মানুষের মধ্যে হয়। বাবা মা দেখবেন ছেলেকে অনেক সময় বলে কুলাঙ্গার, ঘর থেকে দূর হয়ে যায়, তাই না? হয়তো ভুল করেছি, সেই জন্য দিদি করেছে, বলেছে। তাহলে তুমি খুব 48 ঘন্টার, তার বেশি না। এর দিদি ভাইয়ের ব্যাপার, আমি সব ঠিক হয়ে যাবে ঘরে বসে। এখন সময় একটি বিরতির, সঙ্গে থাকুন।